আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আস্থা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 42। বাষ্পময় বাতাস ভেদ করে শাওয়ার থেকে ভেজা চুলে বেরিয়ে এলো জেসপার। মিস্টার চেন সিংয়ের রাজকীয় ভিলাটা হলেও এটার বাথরুমটা তার এলডো প্রাসাদের মতো বিশাল নয়, তবে কাচের দেওয়াল, উষ্ণ আলো আর সাদা টাওয়ালে ওকে বেশ খানিকটা শান্ত করেছে। পায়ে নরম স্লিপার, গায়ে হালকা একটি সাদা টি শার্ট চড়িয়ে ধীরে ধীরে জেসপার ঘাড় বাঁকিয়ে তাকায় ঘরের দিকে। বেইজিংয়ের শীতল হাওয়াটা জানালা গলে ভিতরে ছড়িয়ে পড়ছে, সঙ্গে একটা ধূপকাঠির মৃদু সুগন্ধ। ফিওনার ঘুমের জন্য রাখা হয়েছে। চোখ পড়তেই গেল বিছানার দিকে। নরম আলোয় স্পষ্ট ফিওনার ঘুমন্ত মুখ, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে বালিশে। চোখ দুটো এখনো শান্ত, নিঃশ্বাসগুলো দীর্ঘ আর সুশৃঙ্খল। চাঁদের নরম আলো জানালা ছুঁয়ে এসে পড়ছে তার গাল বেয়ে, যেন আকাশ নিজ হাতে আঁকছে এক অর্ধ মানবের সৌন্দর্য। জেসপার নিঃশব্দে এগিয়ে আসে ফিওনার পাশে, এক মুহূর্ত তাকিয়ে থাকে ওর মুখের দিকে। পৃথিবীতে এসে এই চীনের শহরে এত বিশৃঙ্খলা আর অনিশ্চয়তার মধ্যেও এই মেয়েটা যেন ওর একমাত্র অবসর। সে ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে, ফিওনাকে নিজের দিকে টেনে নেয়। ফিওনার মাথাটা ওর বুকে এসে পড়ে। জেসপার এক নিঃশ্বাসে ওর গায়ের ঘ্রাণ গিলতে গিলতে চোখ বন্ধ করে ফেলল। তারপর মনে মনে বলল, এই নারী আমার পৃথিবী, আমার ভেনাস। তার পাশে ঘুমিয়ে পড়াটা এখন আমার চূড়ান্ত আরাম। চীনের বেইজিংয়ে হালকা কুয়াশার চাদর তখনও জানালার কাছে ঝুলে আছে। চেন সিংয়ের রাজপ্রাসাদ সদৃশ্য বাড়ির ঐতিহ্যবাহী ঘরটায় ঢুকে পড়ে এক তীব্র প্রশান্তির আলো। ফিওনার ঘুম ভেঙে যায়। চোখ মেলতেই প্রথমে তার দৃষ্টি পড়ে জেসপার ঘুমিয়ে আছে। নিঃশ্বাস ভারী নয়, বরং ঠিক যেন মহাকাশ থেকে নেমে আসা কোনো দেবদূত বিশ্রাম নিচ্ছে। জেগে থাকলে যতটা ভয়ঙ্কর সুদর্শন, ঘুমন্ত জেসপার ঠিক ততটাই মায়াবী। ওর মুখে এক শিশুসম প্রশান্তি, চিবুকে সূর্যের নরম ছায়া। চোখের পাতা এমনভাবে নেমেছে যেন বিশাল এক রাজ্য ঘুমিয়ে আছে তার পলকে। ফিওনার মন ঠান্ডা হয়ে আসে। সে মৃদু হাসে। এতটা কাছ থেকে ড্রাগন প্রিন্সকে দেখার অনুভবটা ঠিক গলায় দলাপ পাকিয়ে আসা আবেগের মতো। কিন্তু হঠাৎ ফিওনার চোখ আটকে যায় জেসপারের বাম হাতে, কিছুটা অস্বাভাবিক। সে ধীরে ধীরে একটু উঠে বসে। হাতটা দেখে ফিওনার শ্বাস আটকে যায়। গভীর একটা কাটা দাগ, চারপাশে রক্ত জমাট বাঁধা, সবুজ রক্ত, অদ্ভুত ঘন জ্বলন্ত রক্ত, যেন সাধারণ কোনো রক্ত নয়। এই রক্তে লুকানো রয়েছে কোনো ভয়াবহ শক্তি। ফিওনা ঠোঁট কেঁপে ওঠে। এটা কখন হলো? প্রিন্সের হাত কাটলো কিভাবে? তার মনে পড়ে গেল গতকাল রাতে জেসপার বাথরুমে গিয়েছিল, তারপর তো সে নিজেই ঘুমিয়ে পড়েছিল। ফিওনা ধীরে ধীরে জেসপারের হাতের কাটা জায়গা ছুঁয়ে দিল। আঙুলের ছোঁয়ায় এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ে। আর ঠিক তখনই জেসপার নড়েচড়ে উঠে চোখ মেলে তাকায়। চোখে মুখে এখনো ঘুমের ছায়া, তবুও এক পলকে ফিওনার অস্থিরতা অনুভব করে ফেলে সে। তোমার হাত? ফিওনার কণ্ঠ কেঁপে ওঠে। এটা কিভাবে কাটলো প্রিন্স? এত গভীর ক্ষত, এটা তো সাধারণ কোনো কাটা নয়। জেসপার হালকা হাসে। একটা হাতে ফিওনার চুলগুলো পিছনে সরিয়ে নিয়ে চোখের দিকে তাকিয়ে বলে, শান্ত হও হামিংবার্ড, এটা তেমন কিছু না, সামান্য কেটেছে, ভয় পাওয়ার কিছু নেই। সে ধীরে ধীরে ফিওনার হাতটা নিজের হাতে চেপে ধরে। তোমার ছোঁয়াই যথেষ্ট চিকিৎসা। ফিওনা বিশ্বাস করতে পারছে না, তবুও তার কণ্ঠে অস্ফুট প্রশ্ন ঝরে। তবুও বলো, কিভাবে কেটেছে? ফিওনা তার হাত ছাড়িয়ে নিয়ে হালকা হাসে, তারপর উঠে বসে। এত প্রশ্ন না করে তুমি বরং ফ্রেশ হয়ে নাও। সে ফিওনার কপালে একটা চুমু এঁকে দেয়। তোমাকে সময় মতো ব্রেকফাস্ট করতে হবে। একটু থেমে চোখ নামিয়ে ফিওনার পেটে একবার দৃষ্টি বুলিয়ে মৃদু গলায় বলে, এতক্ষণে হয়তো আমাদের বেবিটারও খিদের জন্য নড়াচড়া করে উঠছে। ফিওনার বুকটা একদম গলে যায়। তার চোখে জল চিকচিক করে ওঠে। এই ভিনগ্রহের কঠিন ড্রাগন প্রিন্স, যার হৃদয়ে ভালোবাসা ছিল না, এখন শুধু তাকে নয়, তার গর্বে বেড়ে ওঠা প্রাণটাকে ভালোবাসছে নীরবে। সকালের আলো জানালা বেয়ে ডাইনিং রুমে ছড়িয়ে পড়ছে। টেবিলে চেন সিং ইতিমধ্যে বসে পড়েছেন। থারি নিয়ে সংবাদপত্র পাতা উল্টাচ্ছে, আর আলবিরা ফিওনার পাশে বসে কাঁটা চামচে খুঁচিয়ে খুঁচিয়ে খাচ্ছে স্টিম পান। ফিওনা আজ তুলনামূলক শান্ত, কিন্তু চোখে অপেক্ষার ছায়া। জেসপার তখনও আসেনি টেবিলে। হঠাৎ করেই ঘরের দিকটার সিঁড়ি বেয়ে জেসপার নামতে থাকে। সে একেবারে প্রস্তুত, স্মার্ট কালো শার্ট, ধূসর রঙের প্যান্ট আর চুল আঁচড়ানো, চোখে সে আত্মবিশ্বাসী দীপ্তি। ফিওনা ভুরু কুঁচকে তাকায়, হালকা হাসি দিয়ে বলে, তুমি তো একেবারে অফিসের মতো রেডি। আজ কি বিশেষ কিছু আছে নাকি কোথাও যাচ্ছ?
জ্যাসপার চেয়ার টেনে বসতে বসতে বলে, হ্যাঁ একটা কোম্পানিতে যেতে হবে, আজই শেষ প্রজেক্টের কাজ শেষ করে ফেলবো, তারপর তোমাকে নিয়ে ভেনাসে ফিরবো। ভেনাসে এত তাড়াতাড়ি? ফিওনার গলা বিস্ময়, মুখটা থমকে যায় এক মুহূর্তে। জ্যাসপার হালকা মাথা নাড়ে, সব কিছু গুছিয়ে নেওয়ার সময় এসে গিয়েছে ফিওনা। মিস্টার চেনসিংও তখন বললে উঠলেন, এত তাড়াতাড়ি চলে যাবে কেন? ফিওনা আর কিছুদিন থাকুক। জ্যাসপার বলল, নো গ্র্যান্ডপা, ফিওনা এখন প্রেগনেন্ট, আর ওর বেবি কোনো সাধারণ বেবি নেই, ওটা ড্রাগনের বেবি। প্রতিদিন ট্রিটমেন্ট নিতে হবে, আর সেটা ভেনাস ছাড়া সম্ভব না। মিস্টার চেনসিং পরিস্থিতি বুঝে চুপ করে গেলেন। ফিওনা একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হঠাৎ বলে ফেলে, তাহলে আমিও চলি তোমার সাথে অফিসে? জ্যাসপার চমকে যায়, না ফিওনা, তুমি বরং বিশ্রাম নাও, কারণ এখন তোমার বিশ্রামের প্রয়োজন, পরে তোমাকে নিয়ে ঘুরতে যাব। ফিওনা হালকা গম্ভীর হয়ে বলল, তাহলে অন্তত আমায় ভার্সিটিতে নামিয়ে দাও, আমি লিন আর লিয়ার সাথে দেখা করব। জ্যাসপার একটু ভাবলো, তারপর কাঁধ ঝাঁকিয়ে রাজি হয়ে যায়, ঠিক আছে। চেনসিং তখন আর চোখে সবকিছু দেখছেন। আলভিরা ফিওনার কানে ফিসফিস করে বলল, প্রিন্সের কড়া রুলস বেড়ে গিয়েছে অলরেডি। ফিওনা মুচকি হেসে বলে, হ্যাঁ, আমাকে জ্বালিয়ে মারবে। ব্রেকফাস্ট শেষ হওয়ার পর বাড়ির সামনের উঠোনে গাড়িটা অপেক্ষা করছিল। ড্রাইভারের আসনে আজ থারিনিয়াস বসেছে, আলভিরা তার পাশের সিটে, চোখে সানগ্লাস, মাথা হেলানো সিটে। ফিওনা আর জ্যাসপার ধীরে ধীরে সিটে উঠে বসে পড়ল। গাড়িটি চলতে শুরু করলো। বেইজিংয়ের শহরের ব্যস্ত সকাল, রাস্তায় মানুষ, গাড়ি, ভাপ ওঠা দোকানের নুডলসের গন্ধ, ট্রাফিক সিগন্যালের পথচলিত গল্পের মতো ভেসে আসা শব্দ। জ্যাসপার চুপচাপ জানালার বাইরে তাকিয়ে, মুখটা গম্ভীর। ফিওনা ধীরে ধীরে ওর হাত চেপে ধরল। আর ইউ ওকে? জ্যাসপার তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তোমার স্মেলটা এখন আমার শান্তি, কয়েক ঘন্টা তোমাকে ছাড়া থাকতে হবে। আজকের দিনটা কোনোরকম শেষ করলে আমরা একসাথে ফিরে যাব ভেনাসে। ফিওনা মাথা হেলিয়ে দিল জ্যাসপারের কাঁধে। এক টুকরো নীরব ভালোবাসা যেন গাড়ির ভেতরে ঘুরে বেড়ালো। কিয়ৎক্ষণ বাদে পিকিং ইউনিভার্সিটির গেটে এসে গাড়ি থামে। ধীরে ধীরে নামলো। পিকিং ইউনিভার্সিটির গেটের সামনে গাড়ি থামতেই ফিওনা জানালা খুলে বাইরের দিকে তাকালো। সেই পুরনো স্মৃতি, সেই চিরচেনা ক্যাম্পাস। ফিওনা আর জ্যাসপার একসাথে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, আর তখনই লিন আর লিয়া গেট দিয়ে বাইরে বেরিয়ে আসছিল। হঠাৎ ওরা দুজনে স্তব্ধ হয়ে গেল এক মুহূর্ত, যেন কারো উপর বিশ্বাস হচ্ছিল না। তারপর পরক্ষণে চিৎকার করে ওঠে, ফিওনা! দুই বন্ধু ঝাঁপিয়ে পড়ে ফিওনার গলায়, চোখে কোনো জল, মুখে অগাধ বিস্ময়। তুই কোথায় ছিলি রে? আমরা তো ভেবেছিলাম তুই। ফিওনা হেসে ওদের জড়িয়ে ধরে, আমি ঠিক আছি, অনেক কিছু হয়েছে, কিন্তু এখন আমি তোমাদের সামনে আছি, এটাই আসল। জ্যাসপার তখনও গাড়ির পাশে দাঁড়ানো, মুখে মাস্ক, চোখে গাঢ় সানগ্লাস, গায়ে কালো ট্রেন্স কোট, আর ওর অবস্থানে একটা নির্জন কারিশমা ছিল যা সহজে নজর কাড়ার মতো। হঠাৎ লিন চোখ তুলে তাকিয়ে বলে, ওয়েট, আমি তো ওনাকে আগে কোথাও দেখেছিলাম, মেবি। ফিওনা আঁতকে উঠে বললে, প্রিন্স, তুমি এখন যাও। জ্যাসপার এক মুহূর্ত চুপ করে থেকে সামনে এগিয়ে আসে। ওর চোখ দুটো সানগ্লাসের আড়ালে যেন আগুন ছুঁয়ে যায় ফিওনার চোখে। আমি বিকেলের মধ্যে কাজ শেষ করে ফেলবো, আর তোমাকে নিতে আসবো। জ্যাসপার বলে নিশার কণ্ঠে, কোথাও দূরে যাওয়ার দরকার নেই, আশপাশে থাকবে, নিজের আর আমাদের বেবিকে সাবধানে রাখবে। এটা বলে জ্যাসপার পকেট থেকে একটা চকচকে ব্ল্যাক কার্ড বের করে দেয় ফিওনার হাতে। নাও, তোমার বন্ধুদের সাথে দেখা হয়েছে, তাদের নিয়ে যা খুশি করো, যত খুশি খরচ করো, কিন্তু ওর ঠোঁটের কোণে এক ফোঁটা দুষ্টু হাসি খেলে যায়। তুমি সেফ থাকবে, আর আমাদের বেবির কথা যেন মনে থাকে। লিন আর লিয়ার চোখ গোল করে তাকিয়ে থাকে। বেবি? দুজন একসাথে বলে ওঠে, চোখে মুখে অবিশ্বাস। ফিওনার গাল রাঙা হয়ে ওঠে। সে তাড়াতাড়ি ওদের হাত ধরে বলে, চলো ভেতরে গিয়ে সব বলবো, অনেক লম্বা গল্প। জ্যাসপার গাড়িতে ওঠার আগে হঠাৎ পেছনে ফিরে এলো। সবাই তখন ফিওনার সঙ্গে কথা বলায় ব্যস্ত, কিন্তু জ্যাসপারের চোখে যেন কেবল একজনই, ফিওনা। সে এক পা এগিয়ে এসে ফিওনাকে নিজের বুকে টেনে নিল। সবাই যেন স্তব্ধ হয়ে গেল মুহূর্তেই। তারপর জ্যাসপার ফিওনার কপালে এক নরম চুমু দিল, আলতো করে, গভীর ভালোবাসায়। নিজের খেয়াল রেখো, হ্যাঁ। তার কণ্ঠে ছিল এক ধরনের কোমল জোর। তারপর মুখ ঘুরিয়ে গাড়িতে উঠে পড়ল। ফিওনা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর জ্যাসপারের দিকে তাকিয়ে হাত নেড়ে বলে উঠল, বাই প্রিন্স, সাবধানে যেও। গাড়ি চলতে শুরু করলো, আর গাড়ির ভেতরে বসে থাকা জ্যাসপার তাকিয়ে রইল সেই লুকিং গ্লাসে। যতক্ষণ ফিওনাকে দেখা যাচ্ছে ততক্ষণ তার চোখ একটুও সরে না, এক পলকের জন্যও নয়।
জ্যাসপারের গাড়ি চলে যাওয়ার পর লিন আর লিয়া দুজনই ফিওনাকে দুপাশ থেকে জড়িয়ে ধরে বলল, আমরা তোকে ভীষণ মিস করেছিলাম। ফিওনা হেসে ওঠে। সেই পুরনো দিনের মতো তিনজন একসাথে হাঁটছে পিকিং ইউনিভার্সিটির গেট পেরিয়ে শহরের দিকে। সেই পরিচিত রাস্তাগুলো, সেই পুরনো দিনগুলো যেন ফিরে এলো। তারা আগে গেল চীনের বিখ্যাত স্ট্রিট ফুড মার্কেটের। হাত ঘড়ি দেখলো বেলা প্রায় 11টা। তীব্র রোদের মধ্যে ফুটে ওঠা গরম ধোয়া ফুড কার্টারগুলোর সামনের লাইন। তোর জন্য আমরা হটপট রেডি রাখছি। লিন হাসে, আর আমার জন্য স্টিম বান, বলে লিয়া। ফিওনা হাসে আর বলে, তোরা দুজনে একটুও বদলাসনি। তারা তিনজন একসাথে ধোয়া ওঠা তাওকিয়া খায়, চপস্টিকে নুডলস টেনে নেয়, কোল্ড সোয়েটেড মিল্ক চা পান করে। লোকজন তাকাচ্ছে, কিন্তু ওরা নিজেদের পৃথিবীতে মগ্ন। তারপর গেল কাছের একটা গেম জোনে। সেখানে ঢুকে প্রথমে দেখলো ড্যান্সিং মেশিন। লিয়ার ফার্স্ট রাউন্ডে হারে লিন কাছে যায়, আর ফিওনা সে হাসতে থাকে। তুমি একদম আগের মতো আছো ফিওনা, লিয়া বলে। হয়তো তাই, কিন্তু এখন আমি একজনের হামিংবার্ড, তার সব কিছু, তার ইউনিভার্স, ফিওনা হাসতে হাসতে বলে। তারপর আরও কিছু গেম খেলে, বক্সিং, পাঞ্চ, কার রেসিং, তারপর টেডি বিয়ার ক্লো মেশিন। ফিওনা একটা নীল টেডি পায় আর বলে, এটা আমার বেবির জন্য রাখবো। লিন আর লিয়া থমকে যায়। তুই আসলে মা হতে যাচ্ছিস? ফিওনা মুচকি হেসে বলে, হ্যাঁ। তিনজন আবার গলা জড়িয়ে ধরে হাসে। আনন্দে ভরে ওঠে সেই পুরনো দিনের বন্ধুত্ব। এদিকে জ্যাসপারের দিনের কাজ শেষ। এটাই ছিল তার আপাতত পৃথিবীর শেষ প্রজেক্ট। একটি বিরল আর অমূল্য পাথর নিয়ে গবেষণা, যার মাধ্যমে শক্তির নতুন প্রবাহ তৈরি করা সম্ভব হবে। হালকা ঘামে ভেজা কপালে সোনালি আলো পড়ে জ্বলজ্বল করছে। তার চোখ প্রশান্ত, ঠোঁটে একটুখানি আত্মবিশ্বাসের হাসি। কোম্পানির ল্যাবের দরজা খুলে বেরিয়ে আসে সে। পেছনে দাঁড়িয়ে আছে থাইরিনিয়াস আর আলবিরা। দুজনে অপেক্ষা করছিল তার কথা শোনার জন্য। জ্যাসপার হেঁটে গিয়ে দাঁড়ালো ওদের সামনে। তার কণ্ঠ ভারী কিন্তু শান্ত। আজকের প্রজেক্ট শুধু আমার না, থাইরিনিয়াস, আলবিরা, এটা তোমাদের জন্য সাফল্য। তারা নীরবে তাকিয়ে থাকে জ্যাসপারের চোখে। সে আবার বলে, তোমরা দুজন আমার সঙ্গ দিয়েছ শুরু থেকেই, তাই ভেনাসে ফিরে যাওয়ার পর এই সাফল্যের জন্য রিওয়ার্ড পাবে আমার পক্ষ থেকে। থাইরিনিয়াস বিস্মিত হয়ে বলল, প্রিন্স, সত্যি? ইয়েস, জ্যাসপার মাথা হেলিয়ে বলল। এটা ছিল আপাতত শেষ প্রজেক্ট পৃথিবীতে। আমরা কালকেই ভেনাসে ফিরব। আলবিরা একটু হেসে বলি, প্রিন্স, আমরা কি গিফট পাবো একটু বলুন না, আমি খুব এক্সাইটেড। জ্যাসপার তাকিয়ে দূরের আকাশের দিকে থাকে, তারপর বলে, তোমাদের লাইফের বেস্ট গিফট হবে ভরসা রাখো আমার উপর। বিকেলের নরম রোদ ছুঁয়ে যাচ্ছে বিকিং ইউনিভার্সিটির লোহার গেটটায়। রাস্তার পাশে কালো বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে। একটা ধাতব ঘোড়া যেন শিকারীর অপেক্ষা করছে। পেছনের সিটে বসে আছে জ্যাসপার, মুখে মাস্ক, চোখে সানগ্লাস, কিন্তু তার চোখে যা ধরা পড়ল তা কেবল ফিওনার চোখে। তাতে এক অস্থির প্রতীক্ষা। ঠিক তখনই রাস্তা ধরে এগিয়ে আসছে ফিওনা, লিন আর লিয়া। হেসে আসছে তিনজনেই, কিন্তু ফিওনার চোখ বারবার রাস্তার পাশে তাকিয়ে আছে। জ্যাসপারকে দেখেই তার মুখে এক ঝলক হাসি ছড়িয়ে পড়ে। তোদের সাথে দারুণ সময় কাটলো, ফিওনা বলে লিন আর লিয়াকে। লিন ঠাট্টা করে বলে, তবে যে বলেছি একটু দেখা করতে এসেছে, সেটা তো পুরো দিন হয়ে গেল। তোদের জন্যই তো দিনটা এত সুন্দর হলো, ফিওনা মিষ্টি করে বলল। তারা দুজন ফিওনাকে জড়িয়ে ধরে বিদায় জানালো। ফিওনা ধীরে ধীরে এগিয়ে গাড়ির দরজার দিকে গেল। জ্যাসপার নিজে নেমে দরজা খুলে দেয়। তোমার অপেক্ষায় ছিলাম, নিচু কণ্ঠে বলে সে। ফিওনা তার চোখে এক ঝলক তাকায়, কিছু না বলে ধীরে ধীরে গাড়িতে উঠে বসে। ভালো করে নড়ে চড়ে বসার আগে জ্যাসপার তার দিকে একটু ঝুঁকে বলে, সবকিছু ঠিকঠাক ছিল তো? তুমি ছিলে না, তাই পুরোপুরি ঠিকঠাক ছিল না, ফিওনা শান্ত স্বরে বলে। জ্যাসপার হালকা হেসে গাড়িতে উঠে ফিওনার পাশে বসে পড়ে। গাড়ির কাঁচ দিয়ে দেখা যায় লিন আর লিয়া এখনো দাঁড়িয়ে আছে, আর হাওয়ায় তাদের হাত নড়ছে। ফিওনা জানালার কাছে হেলান দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে বাইরে। তার পাশে জ্যাসপার নিঃশব্দে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে আমার হামিংবার্ডটা আজ অনেক বেশি খুশি। গাড়ি চলতে চলতে হঠাৎ ফিওনা নিজের ব্যাগ থেকে কিছু একটা বের করে বলে, প্রিন্স, দেখো আমি কি পেয়েছি। সে একটা ছোট্ট নীল টেডি তুলে ধরলো, নিজের গালের পাশে রাখলো। টেডির চোখ দুটো বড় বড়, পাউডটা গোল আর নরম, দেখলি মন গলে যাওয়ার মতো। ফিওনা নিজের গালের সাথে টেডির গাল লাগিয়ে হেসে বলল, দেখো তো কেমন কিউট লাগছে টেডিটাকে। জ্যাসপার এক ঝলক তাকালো, তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। তার চোখে পড়ল টেডির পাশে থাকা ফিওনার উজ্জ্বল মুখের দিকে, আর সে মায়াময় দৃষ্টি।
সে ধীর কণ্ঠে বলল, কিউট টেডি, বাট নট মোর দ্যান ইউ। তারপর একটু ঝুঁকে ফিওনার চোখে চোখ রেখে বলল, ইউ আর টু মাচ কিউট, মোর দ্যান এভরিথিং। ফিওনার মুখ তখন এক ফোঁটা শিরশিরে হাসি, চোখে একরাশ ভালোবাসার আভা ফুটে উঠল। জ্যাসপারের কথায় ফিওনা হেসে ফেলল। সে আবারও টেডিটার দিকে তাকালো, তারপর গালে ঠেকিয়ে বলল, এই টেডিটা আমার বেবির জন্য রাখলাম। জ্যাসপার একটু হালকা চোখে তাকিয়ে বলল, তুমি এখনও নিজেই একটা বাচ্চা ফিওনা, আমি ভাবছি তুমি আরেকটা বাচ্চা কিভাবে সামলাবে। সে একটু থেমে কপালে ভাঁজ ফেলে জোর করে হেসে বলে, এখন আমাকে একসাথে দুইটা বাচ্চা সামলাতে হবে, একটা ছোট আর একটা একটু বড়। ফিওনা মুখ ফুলিয়ে বলল, আমি বাচ্চা নই প্রিন্স। জ্যাসপার মুচকি হেসে কপালে আলতো করে চুমু দিয়ে বলল, ঠিক আছে, তুমি প্রিন্সের বেবি। গাড়ির জানালা দিয়ে রোদের হালকা ছাপ পড়ছে জ্যাসপারের মুখে। ফিওনার টেডির কথা, তার চঞ্চল চোখ আর কপালের কোলে চুলের আলতো ঝাঁকুনি, জ্যাসপার যেন একরকম শান্তির আশ্রয় খুঁজে পাচ্ছে। হঠাৎ সে এগিয়ে এসে ফিওনার কাঁধে মাথা রেখে ধীরে ধীরে যেন পুরো বুকের মধ্যে ঢুকে যেতে চায়। ফিওনা প্রথমে অবাক হয়, তারপর এক মুহূর্ত চুপচাপ ভালোবাসায় আঙুল চালিয়ে দিতে থাকে জ্যাসপারের নরম চুলে। আলতোভাবে চুল সরিয়ে চুমু খায় জ্যাসপারের মাথায়। জ্যাসপারের গলায় হালকা কাঁপুনি, যেন এত কাছ থেকেও তার ভালোবাসা ফিওনার ছোঁয়াতে নতুন করে জেগে উঠেছে। ফিওনার কানে ফিসফিস করে বলে, তুমি না থাকলে আমার পৃথিবী একদম খালি খালি লাগে। জ্যাসপার চোখ বন্ধ করে থাকা অবস্থায় বলল, আর তোমার থেকে কয়েক ঘন্টা দূরে থাকলে আমার অবস্থা কেমন হয়ে যায় বুঝো? এক সেকেন্ডের জন্য চোখের আড়াল হলে আমার পাগল পাগল লাগে। এই মুহূর্তে তোমার বুকের মধ্যে আমার জীবনের পূর্ণ। এদিকে ভেনাসের ফ্লোরাস রাজ্যের আকাশে আজ অন্যরকম সুর বাজছে। প্রাসাদের সভাকক্ষে বসেছে গুরুত্বপূর্ণ আলোচনা। রাজা জারেন আর বড় রাজকুমারী লিয়ারা আজ এক সম্ভ্রান্ত পরিবারের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। যাদের থেকে সমৃদ্ধ এসেছে, তাদের পুত্র শিক্ষিত, রুচিশীল এবং রাজনৈতিক দিক থেকে শক্তিশালী, পরিপূর্ণ এক যুবরাজ। প্রস্তাবটি এসেছে সরাসরি রাজা জারেনের ঘনিষ্ঠ একমাত্র মিত্র রাজ্য থেকে। এই সম্বন্ধটি ঠিক হয়েছে ফ্লোরাস রাজ্যের রাজকুমারী সিলভার জন্য। সারা প্রাসাদ তখন খুশি হওয়ার কথা, কিন্তু সিলভার কানে যখন খবরটি পৌঁছায়, তখন যেন ওর পায়ের নিচের জমিন সরে যায়। চোখে জল আটকে রাখা কঠিন হয়ে যায়, বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে। না, এই সম্বন্ধ আমি চাই না। সিলভা ফিসফিস করে বলে, আমি তো রিয়ানকে ভালোবাসি, আমি তো ওর অপেক্ষায় আছি, কিন্তু কেউ জানে না এই মুহূর্তে রিয়ান কোথায়। নেই সে ভেনাসে, নেই কোনো যোগাযোগ। হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া পর থেকে কেউ ওর খোঁজ পায়নি। আর ঠিক এই শূন্যতার মুহূর্তে জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্তের সামনে এসে দাঁড়ায় সিলভা। ফ্লোরাস রাজপ্রাসাদের গোলাপ বাগানে সিলভা একা বসেছিল। হাওয়ায় উড়ছিল চুল, মন যেন উন্মাদের মতো কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। অবশেষে আর সহ্য করতে না পেরে সিলভা উঠে দাঁড়ালো। এ চুপচাপ থাকা আর নয়, আজ সত্যিটা বলতেই হবে। সে সোজা চলে গেল রাজপ্রাসাদের অভ্যন্তরে লিয়ারার কক্ষে। ফিওনার মা, তার নিজের ফুপি, সব থেকে কাছের অথচ সবচেয়ে কঠিন মানুষ। ফুপি কণ্ঠ কাঁপছিল, তবুও সিলভা বলল, আমি এই বিয়ে করতে পারবো না, আমি এথিরিয়ানকে ভালোবাসি। এক মুহূর্তে বাতাস যেন থমকে গেল। লিয়ারার চোখ বড় হয়ে গেল, চেহারা কালো মেঘ ভরে উঠল। হঠাৎ এক বজ্রপাতের মতো একটা চর এসে পড়ল সিলভার গালে। তোমার এত সাহস! লিয়ারা গর্জে উঠলেন। ওই ছেলেকে ভালোবাসো যার ভাই আমার মেয়ের জীবন নরক বানিয়ে দিয়েছে? সিলভার চোখ ছলছল করে ওঠে, কিন্তু সে চুপ। জ্যাসপার তাও তো এক যোগ্য, সম্মান আছে, শক্তি আছে, রাজপুত্রদের মধ্যে রাজপুত্র। কিন্তু এথিরিয়ান, ওর কি আছে? নিজের কোনো পরিচয় নেই, আর ভাই বাবার প্রাসাদে পড়ে থাকে, নিজের কোনো অবস্থান নেই। একটু থেমে লিয়ারা কঠিন স্বরে বলেন, ভার্সিটি থেকেও তো সাসপেন্ড হয়েছে, ওর সঙ্গে তোমার কি ভবিষ্যৎ? সিলভা তখন মাথা নিচু করে শুধু এতটুকুই বলে, ভবিষ্যৎ জানি না, কিন্তু আমার হৃদয় জানে, আমি ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি ওকে। লিয়ারার গলা তখন প্রচণ্ড রাগে আর অভিমানে কাঁপছে। তিনি সিলভার চোখে চোখ রেখে বললেন, জেনে শুনে এক পাপ অন্ধকারে ঠেলে দেব তোমাকে? যে ভবিষ্যৎ আজ অবধি তৈরি হয়নি, সেখানে ঠেলে দিতে বলছো তোমাকে? তুমি এখন আবেগে ডুবে আছো সিলভা, এখন তাকে চাও, কিন্তু কয়েকদিন পর যখন অভাব আসবে, অপমান আসবে, তখন তুমি নিজেই চলে আসবে। আর তখন আমাদের সম্মান কোথায় থাকবে? আমি শুধু মা বা ফুপি নই, আমি এই রাজ্যের একজন বড় রাজকুমারী।
আমি সেই পথে চলতে দিতে পারি না যেখানে পদে পদে আছে লজ্জা, ব্যর্থতা আর অনিশ্চয়তা। আমি তা হতে দেব না সিলভা। আমি তোমাকে সেই ছেলের হাতে সঁপে দিতে পারি না যার নিজের দাঁড়াবার শক্তি নেই। সিলভার গলা ফুপিয়ে কেঁপে ওঠে। তাহলে আমাকে সময় দাও ফুপি, আমি ওর সঙ্গে কথা বলবো। আগে ও নিজের একটা কেরিয়ার দাঁড় করাক, তারপর। কিন্তু লিয়েরা মাঝপথে কথা কেটে গর্জন করে ওঠে রাগে। ওই ছেলে, ওই এথেরিয়ান, ওর বয়স কত জানো তুমি? সবেমাত্র 24 বছর। এই বয়সে কি ক্যারিয়ার গড়বে? ক্যারিয়ার গড়তে 10 বছর পার হয়ে যাবে। ততদিনে তোমার বিয়ের বয়স পার হয়ে যাবে। রাজ পরিবারে এসব ধৈর্য চলে না সিলভা। আর জানো কত ভালো সম্বন্ধ এসেছে তোমার জন্য, যারা এখনই তোমার পাশে একটা শক্ত সিংহাসন দাঁড় করিয়ে দিতে পারবে। তাদের হাত ছাড়া করবো কেন, স্রেফ একটা আবেগের কারণে? সিলভা চোখের জল ফেলে চিৎকার করে বলে ওঠে, অ্যালিসা আপু তো আমার থেকে বড়, তার তো এখনো বিয়ে হয়নি, তাহলে আমাকে কেন আগে ঠেলে দিচ্ছ ফুপি? লিয়ারা এবার একটু শান্ত গলায় বলে, কিন্তু গলার রেশ কঠোর, স্পষ্ট। অ্যালিসার মানসিক অবস্থা ভালো নেই। ও এখনও একটা ট্রমা থেকে পুরোপুরি বের হতে পারেনি। ওকে সময় দিতে হচ্ছে। আর এই সম্বন্ধটা, এই ছেলে তোমার বাবার পরিচিত একজন ছেলে। রাজনীতির শক্তি, সম্মান সবকিছু আছে ওর ঘরে। তোমার ভবিষ্যৎ নিরাপদ হবে সিলভা। এখন না বুঝলেও একদিন বুঝবে কেন আমি এই সিদ্ধান্ত নিয়েছি। লিয়ারা আরও কঠিন গলায় বললেন, হতে পারে জ্যাসপার ভেনাসের প্রিন্স, ওর বাবা কিং, আর এলড্রা রাজ্যের ভেনাসের সব থেকে বড়, সব থেকে শক্তিশালী রাজ্য। কিন্তু এথেরিয়ান, সে তো শুধু তার বাবা ভাইয়ের নামেই পরিচিত। ওর নিজের কিচ্ছু নেই, নিজের কোনো অবস্থান নেই, কোনো লক্ষ্য পৌঁছানোর প্রমাণও নেই। ও তো এখন ওর ভাই আর বাবার ছায়ায় বেঁচে আছে। শূন্য, একেবারে শূন্য। আমি তোমাকে এমন একজনের হাতে তুলে দিতে পারি যার ভবিষ্যৎ পর্যন্ত ধোঁয়াশায় ঢাকা। লিয়ারা তখন আর এক মুহূর্তে দাঁড়ায় না। গায়ে জড়ানো রেশমের শালটা সামান্য সামলে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলে ওঠেন, যখন বুঝবে মনে হচ্ছে ভবিষ্যৎ অনেক বড় ব্যাপার, তখন আমার দরজাটা খোলা থাকবে। তবে হয়তো দেরি হয়ে যাবে। তার পেছনে দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ঘরে শুধু পড়ে থাকে নিঃশব্দ কান্না, চেপে রাখা এক সিলভা, আর জানালার ধারে হালকা বাতাসে দুলতে থাকা ফ্লোরাস পতাকা। অ্যাকোয়ারা এলড্রা রাজপ্রাসাদের একটি নিরিবিলি বারান্দায় দাঁড়িয়ে, গায়ে রূপালের গাউন, একা একা নিজের ঘাড়ে হাত বুলিয়ে ব্যথা প্রশমনের চেষ্টা করছে। হালকা বাতাসে তার খোলা চুল উড়ছিল, আর ক্লান্তি যেন ঘাড়ের কাঁধে ভর করে আছে। ঠিক তখনই নরম পদক্ষেপে পেছনে লিউজান এসে দাঁড়ায়। কোনো কথা না বলে সে আলতো করে অ্যাকোয়ারার ঘাড়ে হাত রাখে। কি হয়েছে এখানে? লিওজানের গলা নরম, স্নিগ্ধ। তার আঙুলের স্পর্শে যেন এক মায়াময় শীতলতা ছড়িয়ে পড়ে অ্যাকোয়ারার সারা ঘাড়ে। সে চোখ বন্ধ করে ফেলে। লিওজান এক হাত দিয়ে তার ঘাড়ে ম্যাসাজ করতে করতে আরেক হাতে মাথা চাপ দিতে থাকে। অ্যাকোয়ারা হালকা হেসে বলে, যাক, লাইফে একটা ডক্টর পেয়ে ভালোই হলো। অল টাইম ট্রিটমেন্ট নেব এখন থেকেই। লিওজান একটু হেসে তার কানে কানে বলে, আমি শুধু ট্রিটমেন্টের জন্য না, প্রেসক্রিপশনও দিতে পারি। ব্লু ড্রিম, যদি সব নিয়ম মেনে চলো। অ্যাকোয়ারা তখন হালকা ধাক্কা দিয়ে বলে, প্রেসক্রিপশন রাখো তোমার কাছে মিস্টার পালস, আগে মেসেজ করো ঠিক মতো। লিওজান অ্যাকোয়ারার ঘাড়ে ধীরে ধীরে আঙুল চালাতে অভিমান মিশ্রিত কণ্ঠে বলে, ব্লু ড্রিম, ওই চাইল্ডিশ প্রিন্স এখনো ফিরে আসছে না কেন? কতদিন হয়ে গেল? তোমাকে নিয়ে পৃথিবীতে যেতে হবে তো। অ্যাকোয়ারা একটু চুপ করে হেসে বলে, তোমার মনে কি খুশির একটা আলাদা রং লেগেছে? ডক্টর সাহেব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? লিওজান এবার মাসাজ করতে করতে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি চাই এই ঘাড়ে হাত রাখার অধিকার শুধু আমার থাকুক। এই চুলের হাত চালানোর শুধু আমি অধিকার পাই। আর এই চোখ শুধু আমাকেই দেখুক। একবার চমকে উঠে তাকালো। কিছু বলার আগেই লিওজান আস্তে করে ওর গাল ছুঁয়ে বলল, চাইল্ডিশ প্রিন্স তো ফিরবেই, কিন্তু ততদিন অপেক্ষা করতে করতে বয়স পার হয়ে যাচ্ছে মনে হয়। তারপর দুজনের মাঝে অদ্ভুত নীরবতা। বাইরের আকাশটা তখন গোধূলি ছুঁয়ে গিয়েছে, যেন সেই মৃদু আলোতে তাদের ভালোবাসার প্রথম ছায়া গেঁথে গেল।